হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের কাছে আমরা আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তোমাদের যে ষষ্ঠ অধ্যায় আছে যে পর্যায় সারণী, এই অধ্যায়টার তোমাদের যে অধাতব ধর্ম অংশ আছে যে 105 পেজে, সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো পূর্বের ক্লাসে আমরা ধাতব ধর্ম সম্পর্কে জেনেছিলাম। ধাতব ধর্ম কাদের আছে? যারা সর্বশেষ কক্ষপথে যাদের একটা ইলেকট্রন থাকে বা দুইটা ইলেকট্রন থাকে এবং যারা সেই ইলেকট্রনগুলো কী করে, তারা ত্যাগ করে। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তারপরে ম্যাগনেসিয়াম এরা কী করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তারপরে অ্যালুমিনিয়াম কী করে, তিনটা ইলেকট্রন ত্যাগ করে। এদেরকে কী বলা হয়? ধাতু বলা হয়। তো আজকে আমরা অধাতব ধর্ম নিয়ে আলোচনা করব। অধাতু কারা? যারা কী করে, ইলেকট্রন গ্রহণ করতে পারে। অর্থাৎ কোনো মৌল যত সহজ ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম তত বেশি হবে। অর্থাৎ ধাতব ধর্মের ক্ষেত্রে তারা কী করে? ত্যাগ করে। ধাতব ধর্মের ক্ষেত্রে ত্যাগ করে, আর অধাতব ধর্মের ক্ষেত্রে কী করে? ইলেকট্রন গ্রহণ করে। এটা তোমাদের মনে রাখতে হবে। ধাতুর ক্ষেত্রে করে ধাতুরা ত্যাগ করে, আর অধাতুরা কী করে? অধাতুরা সেইটা গ্রহণ করে। তো দেখো এরপরে কী বলা হচ্ছে, যেসব মৌল বা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং ইলেকট্রন গ্রহণের ফলে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে, তাদেরকে কী বলা হয়? অধাতু ধরা হয়। যেমন ক্লোরিন কী করে, তার সর্ববহিষ্ঠ স্তরে কয়টা ইলেকট্রন থাকে? ক্লোরিনের টোটাল থাকে 17টা। তার মানে প্রথম শক্তি স্তরে থাকে 2টা, পরে থাকে 8টার, পরে থাকে 7টা। অর্থাৎ এই 7টার সাথে যদি আর একটা সে গ্রহণ করতে পারে, তাহলে এখানে কিন্তু 8টা হয়ে যায়। অর্থাৎ তার অষ্টক পূরণ হয়ে যায়। এই জন্য ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হয়। এই জন্য ক্লোরিনকে আমরা কী বলি? অধাতু বলে থাকি। তো দেখো পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয়, মৌলগুলোর কী হয়? অধাতু ধর্ম বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যখন পর্যায় সারণী যে আছে, আমরা বাম থেকে যখন আমরা এই দিকে যাব, তখন আমাদের মৌলগুলো অধাতব ধর্ম বেশি হবে। অর্থাৎ বাম দিকে নর্মালি ধাতুগুলো থাকে আর ডান দিকে অধাতুগুলো থাকে। ঠিক আছে। তো দেখো এরপর পর্যায় সারণী লক্ষ্য করলে দেখা যায় কিছু মৌল আছে যারা কোনো সময় ধাতু আবার কোনো সময় অধাতুর ন্যায় আচরণ করে। এদেরকে কী বলা হয়? অবধাতু বলা হয়। অর্থাৎ এরা এক এক সময় এক এক রকমের বৈশিষ্ট্য ধারণ করে। অর্থাৎ এরা ইলেকট্রন গ্রহণ ও বর্জন দুইটাই করতে পারে। তো আর্সেনিক হচ্ছে এরকম একটি অবধাতু। অর্থাৎ এটা কী করে? ইলেকট্রন গ্রহণও করে, বর্জনও করে এবং ধাতু অধাতু উভয় নেই আচরণ করে। তো এরপরে দেখো কী আছে, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। অর্থাৎ পর্যায় সারণীর যে কোনো একটি পর্যায়ে বাম দিক থেকে যদি ডান দিকে যায়, পরমাণুর আকার কী থাকে? আস্তে আস্তে কমতে থাকে এবং পরমাণুর ব্যাসার্ধ কমে যায়। এর কারণটা কি জানো? তো ধরো তুমি যে একটা পরমাণু আছে, ধরো সোডিয়াম। হ্যাঁ, সোডিয়ামের কক্ষপথ ধরো 1টা, 2টা, 3টে, আর বাইরের শক্তি স্তরে ধরো একটা ইলেকট্রন আছে, তাই না? কিন্তু দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয়, ধরো এই যে তৃতীয় শক্তি স্তরে কিন্তু 2টা ইলেকট্রন থাকে। তার মানে দেখছো পাচ্ছ, আবার ওর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেল। তো আমরা কি জানি যে ভিতরে যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসগুলো কি করে? যে এই যে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে রাখে, তাই না? তো দেখো একটাকে যে পরিমাণে আকর্ষণ করতে পারবে, দুইটাকে কি আরও বেশি পরিমাণে আকর্ষণ করে, তাই না? অর্থাৎ এর ভিতরে আকর্ষণ বলটা একটু বেশি পায়। অর্থাৎ যতই আমরা ডান দিক থেকে যেতে থাকবো, ডান দিকে যেতে আমাদের ইলেকট্রনগুলোর সাথে যে সংখ্যা বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে এদের আকর্ষণও বৃদ্ধি পাবে। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। অর্থাৎ এই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে থাকে 1টা ও সর্বশেষ কক্ষপথে 2টা, অ্যালুমিনিয়ামের থাকে 3টে। অর্থাৎ এদের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এদের যে পরমাণুর যে কেন্দ্র থাকে, কেন্দ্রের সাথে আকর্ষণও বৃদ্ধি পায়। এর ফলে আকর্ষণ যদি বৃদ্ধি পায়, তাহলে কি হবে? পরমাণুর আকারটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। তো এই কারণেই মূলত যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে এবং বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, তাহলে পরমাণুর আকারটা কী হবে? আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে এবং ছোট হতে থাকবে। আবার যে কোনো একটি গ্রুপে যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই, তাহলে কী হবে? তার আকার বাড়তে থাকে এবং পরমাণুর ব্যাসার্ধ বাড়ে। এর কারণ কি? ধরো যারা প্রথম পর্যায়ে আছে, এদের একটা ধরো কক্ষপথ, আর যারা ধরো 2 নাম্বার পর্যায়ে আছে, তাদের কিন্তু 2টা কক্ষপথ। এমনভাবে যারা 3 নাম্বার আছে, তাদের কিন্তু এরকম 3টা কক্ষপথ। অর্থাৎ দেখো এটার থেকে কিন্তু এটার আকার একটু বড়, আবার এটার থেকে এটার আকার বড়। অর্থাৎ উপর থেকে যখন নিচে যাব, তখন এদের আকার বৃদ্ধি পাবে। আর যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, তখন কি হবে? তখন এই কক্ষপথের আকার কিন্তু সেম থাকে, কিন্তু ইলেকট্রনের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায়। ওই ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এদের আকর্ষণ বলটা বৃদ্ধি পায় এবং এর পরমাণুগুলো আস্তে আস্তে বাম দিক থেকে ডানে যত যাব, তত কী হতে থাকবে? এদের ছোট হতে থাকবে, এদের ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হতে থাকবে। তো আশা করছি এই ব্যাসার্ধর বিষয়টা নিয়ে বুঝতে পেরেছো। অর্থাৎ যে কারণে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউক্লিয়াসে বা ইলেকট্রন সমূহের কী হয়? আকর্ষণ বৃদ্ধি পায়, যেটা বলছিলাম। বাম দিক থেকে যতই ডান দিকে যাব, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে এবং এদের মধ্যে কী হবে? আকর্ষণ বলটাও বৃদ্ধি পাবে। এরপর এর ব্যাসার্ধটা আরও কাছাকাছি হয়ে আসবে এবং ছোট হয়ে আসবে। তো দেখো যে এখানে বলা হয়েছিল, এখানে যদি তোমার ধরো অনেকগুলো ইলেকট্রন আছে, এর ইলেকট্রন থাকার ফলে কী হতো? এরা কেন্দ্রের দিকে আকর্ষিত হতো। আকর্ষিত হওয়ার কারণে এরা দেখো আকারটা ছোট হয়ে যেত। ঠিক আছে। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এরপরে কি বলা আছে, এরপরে যখন আমরা একই পর্যায়ে উপর থেকে
নিচের দিকে যাওয়া হয় তখন কি হয় যে একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয় এবং আস্তে আস্তে আকার বৃদ্ধি পায়। তো এই কথাগুলো এখানে বলা আছে, এগুলো তোমরা কি করবে নিজেদের মতো করে একটু পড়ে নেবে। এরপরে দেখো কি আছে, আয়নীকরণ শক্তি, তারপর ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, এগুলো আমরা সব কিছুই আস্তে আস্তে আলোচনা করব। তো দেখো এই প্রথমে আমরা কি দেখব এখন আয়নীকরণ শক্তি নিয়ে। তো দেখো আয়নীকরণ শক্তিটা মূলত কি, তো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়, আয়নীকরণ শক্তি। এবং পারমাণবিক ব্যাসার্ধ কমলে মৌলের কি হয়, যে নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলো আরও বেশি বল প্রয়োগ করে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে পারে এবং ইলেকট্রনগুলো অপসারণ করতে আরও বেশি শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ ধরো সোডিয়াম, এই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কিন্তু কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, তাই না? তো এইটা কিন্তু আমরা এটাকে 10 জুল শক্তি দ্বারা এটাকে অপসারণ করতে পারবো। কিন্তু ধরো ম্যাগনেসিয়াম যে আছে ওর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, ওর কিন্তু থাকে 2টায়। এর ফলে কি হয়, ম্যাগনেসিয়ামের কেন্দ্রের সাথে ওর আকর্ষণ বলটা বেশি হয় না। অর্থাৎ এর জন্য আমরা ম্যাগনেসিয়াম থেকে যদি আমরা এই 2টা ইলেকট্রন সরাতে চাই, আমাদের কি আরও বেশি বল প্রয়োগ করতে হবে। কারণ কি, কারণ সোডিয়ামে যত আকর্ষণ ম্যাগনেসিয়ামে এই আকর্ষণটা একটু বেশি। তো কেউ যদি এই 2টা ইলেকট্রনকে যদি ম্যাগনেসিয়াম যদি টান করে আরও বেশি জোরে ধরে রাখে, তো বাইরে থেকে আমাদের এটা সরাতে আরও বেশি শক্তি খরচ হবে। তো একই রকমভাবে অ্যালুমিনিয়ামের দেখো এই তৃতীয় কক্ষপথে 1, 2, 3টা হওয়ার কারণে এদের আকর্ষণটা আরও বেশি হবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম চাবে আমি ওদেরকে আরও নিজের দিকে টেনে রাখি। তো আমরা যদি এখন জোর করে যদি এই 3টাকে সরাতে চাই, তো ম্যাগনেসিয়ামের 2টা সরাতে আমাদের যে পরিমাণ শক্তি খরচ হতো, অ্যালুমিনিয়ামে আমাদের আরও বেশি শক্তি খরচ হবে। এর কারণে কি হয়, আমরা যতই বাম দিক থেকে ডান দিকে যাব, এই আয়নীকরণ শক্তিটার মান ততই বৃদ্ধি পাবে এবং পারমাণবিক আকার হ্রাস পাবে। মোট কথা হলো বাম দিকে ডানে গেলে এদের আকার হ্রাস পায়, আর আকার যত হ্রাস পাবে আকর্ষণও তত বৃদ্ধি পাবে এবং এর ফলে আমাদের বেশি শক্তি খরচ হবে এই ইলেকট্রনগুলো সরাতে। তো এই আয়নীকরণ শক্তি সম্পর্কে দেখো এগুলোই বলা হয়েছে যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে নিউক্লিয়াসে প্রোটনের আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং আমাদের আরও বেশি শক্তি প্রয়োগ করতে হয়। তো এর থেকে যদি আমরা ব্যাসার্ধ কমলে আমাদের আয়নীকরণ শক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কি হয়, কমে। অর্থাৎ আমরা বাম দিক থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকবে এবং যদি ডান দিক থেকে বাম দিকে আসি এই আয়নীকরণ শক্তির মান কমতে থাকবে। তো দেখো পর্যায় সারণী কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণু আকার কী হয়, বৃদ্ধি পায়। এর ফলে কী হয়, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। অর্থাৎ পারমাণবিক আকারের সাথে আয়নীকরণ শক্তি সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আকার বৃদ্ধি পেলে এই আয়নীকরণ শক্তি হ্রাস পাবে, আর যদি আকার হ্রাস পায় তাহলে কি হবে, এই আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পাবে। অর্থাৎ আকারের সাথে তুমি যদি আকারটা বুঝে থাকো, যে পূর্বে দেখো আমরা এই আকার সম্পর্কে যে বলেছিলাম, এই ব্যাসার্ধটাও যদি বুঝতে পারো তাহলে আয়নীকরণ শক্তিটাও বোঝা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। অর্থাৎ যেটা আকার কম, আকার ছোট, তার আকর্ষণ শক্তি বেশি, আয়নীকরণ শক্তি বেশি, আর যার আকার বড় তার আয়নীকরণ শক্তি কম। অর্থাৎ ধরো এই যে অনেকগুলো কক্ষপথ আছে, অর্থাৎ বাইরের দিকে ওর যে আকর্ষণটা বলটা অনেক কম, অর্থাৎ এটাকে আমরা খুব সহজেই সরাতে পারবো। এই জন্য আকার যত বড় হবে এই আয়নীকরণ শক্তির মানটাও কী হবে, আস্তে আস্তে তত কমতে থাকবে। তো দেখো এরপরে উদাহরণস্বরূপ এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এগুলোর কথা বলা হয়েছে এবং এগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ সোডিয়ামের থেকে ব্যাসার্ধ ম্যাগনেসিয়ামের কম এবং ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম কম এবং সিলিকনের আরও কম। অর্থাৎ এর জন্য সিলিকন থেকে বেশি শক্তি খরচ হবে, অ্যালুমিনিয়াম থেকে আয়নীকরণ শক্তি একটু কম, ম্যাগনেসিয়ামের আর একটু কম এবং সোডিয়ামের আরও কম। এইভাবে আমাদের ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে, যে আমাদের আয়নীকরণ শক্তির মান তত হ্রাস পাবে, আর ব্যাসার্ধ যত কমে যাবে আমাদের কি হবে, এই শক্তির মানটাও আস্তে আস্তে তত আমাদের যে কমার সাথে বৃদ্ধি পাবে। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এরপরে কি বলা হয়েছে, এরপরে তোমার এই যে বাকি যে আছে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ-ঋণাত্মকতা, পর্যায় সারণী গুরুত্ব, এগুলো আমরা কী করবো আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।